শিরিশপুরের বুকে তখন মধ্যরাতের অন্ধকার নেমে এসেছে। এমন সময় জ্যোৎস্না লোকে পথের মধ্যে একটা লোককে হেঁটে আসতে দেখা গেল। লোকটার পরনে তান্ত্রিকের পোশাক। লোকটা এই গ্রামেরই একটি নির্দিষ্ট বাড়ির দিকে, আর লোকটাকে অনুসরণ করছে একটা কালো ছায়া। কিছুক্ষণের মধ্যেই শিরিশপুরের কালী মন্দিরের পুরোহিতের বাড়ির সামনে এসে দাঁড়ালো সে। যা যা, এই বাড়ির প্রত্যেকটা মানুষকে শেষ করে দিয়ে ধ্বংস করে দে পরিবারটাকে। ওদের কোনো চিহ্ন যেন অবশিষ্ট না থাকে। যা এক্ষুনি। লোকটার কথা শেষ হতে না হতেই সেই কালো ছায়াটি হাওয়ায় ভর করে উপস্থিত হলো পুরোহিতের বাড়ির সামনে। সে ঘরে প্রবেশ করতেই যাবে, এমন সময় কিসের এক প্রবল ধাক্কায় ছিটকে গেল সে। এভাবে বেশ কয়েকবার বাধাপ্রাপ্ত হতেই সেই কালো ছায়া এক বিশাল আকার পিশাচের রূপ ধারণ করে আবার ঘরে প্রবেশ করতেই যাচ্ছিল। এমন সময় তার সামনে ধীরে ধীরে আর এক ছায়ামূর্তি প্রকট হলো। ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় সেই ছায়ামূর্তিটি একটি বানরের ছায়ামূর্তিটির সাথে এবার সেই পিশাচের প্রবল যুদ্ধ আরম্ভ হলো। বাড়ির আশেপাশের পরিবেশে একটা বিশাল ঘূর্ণিঝড়ের সৃষ্টি হলো। গাছের ডালপালাগুলো ভেঙে পড়তে লাগলো। বেশ কিছুক্ষণ এই যুদ্ধ চলার পর যখন সব শান্ত হলো, ততক্ষণে সেই পিশাচ তার হার স্বীকার করে ফেরত চলে এসেছে সেই তান্ত্রিকের কাছে। এতটুকুও কাজ হলো না তোর দ্বারা? আবার আবার হার স্বীকার করতে হলো আমাকে? না, আমাকে অন্য পথে নিজের প্রতিশোধ পূরণ করতে হবে। রাত ভোর ঝড় হয়েছে, আর উঠোনের অবস্থা দেখো। এই পরিষ্কার করতে আমার পুরো দিন চলে যাবে। ধুর। ওমা, সরলা, তোমাদের উঠোনের এই অবস্থা কেন গো? কি হয়েছে? আর বলো না, কাল রাতে ঝড় হলো না জেঠিমা? তাই তো। ঝড় কোথায়? এই কোনো ঝড়-টড় হয়নি তো। হয়নি, কিন্তু কাল যে সারা রাত এমন তাণ্ডব হলো। বৌমা, ও বৌমা, এই একটু শুনে যাও তো। আসছি মা। এরপর সারাদিনের কাজের চাপে সরলা সেই ঝড়ের কথা ভুলেই যায়। সেদিন রাতে সরলা আর তার স্বামী নরেন ঘুমিয়েছিল নিজেদের ঘরে। হঠাৎ করেই মাঝরাতে সরলার ঘুম ভেঙে যায় হাঁড়ি কড়াইয়ের আওয়াজে। রান্নাঘর থেকেই আসছে আওয়াজটা। ঘুম ভেঙে সরলা উঠে বসে। আরে, এ তো রান্না করার আওয়াজ। কিন্তু এত রাতে আমাদের রান্নাঘরে কি রান্না করছে? যাই তো, গিয়ে দেখি একবার। এই ভেবে সরলা বিছানা থেকে উঠে চুপি চুপি রান্নাঘরে উঁকি মেরে দেখে তার শাশুড়ি এই মাঝরাতে বিভিন্ন ধরনের রান্না করে একটি থালায় সাজিয়ে রাখছে। শাশুড়ির এই কাজ দেখে সরলা অবাক হলেও তাকে ডেকে কিছু বলে না। সে ঘরে ফিরে এসে তার স্বামী নরেনকে ডেকে তোলে। কি গো, এই শুনছো? ওঠো না। এই, আরে কি হলো? কি শুনতে পাচ্ছ না? এই, কি হয়েছে? ডাকাডাকি করছো কেন? ঘুমোতে দাও না। কারণ আছে তাই ডাকছি, ওঠো না। কি হয়েছে বলো? বলছি, তোমার মায়ের কি মাথাটা খারাপ হয়ে গেছে? কেন, মা আবার কি করলো? যাও, গিয়ে রান্নাঘরে দেখে এসো। তোমার মা এই রাত দুপুরে পঞ্চব্যঞ্জন রান্না করছে। মা যাই করুক তোমাকে দেখতে হবে না, তুমি চুপচাপ ঘুমাও। মানেটা কি? আমাকে দেখতে হবে না মানে? আমি এই বাড়ির বউ। আমি জানি মা এত খাবার একা খেতেই পারবেন না, কিন্তু তবুও তিনি রান্না করছেন। কার জন্য? আমাকে বলতেই হবে। দেখো, তুমি এই বাড়িতে নতুন। এই বাড়ির কিছু নিয়ম কানুন আছে যা তুমি জানো না।
তোমাকে এ বিষয়ে যা বলার কাল সকালে মাই বলবে। আপাতত কোনো কথা না বলে চুপচাপ ঘুমিয়ে থাকো। এই বলে নরেন পাশ ফিরে ঘুমিয়ে পড়ে, কিন্তু সরলার চোখে ঘুম আসে না। সে বুঝতে পারে তার শাশুড়ি মা রান্নাবান্না শেষ করে থালা ভর্তি খাবার নিয়ে বাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ পর তিনি আবার ফেরত এসে নিজের ঘরে চলে যান। এ বাড়িতে কি হচ্ছে সরলা কিছুই বুঝতে পারে না। মা, কাল রাতে আপনি কার জন্য রান্না করছিলেন? আর অত রাতে থালা নিয়ে কোথায় গিয়েছিলেন? ইয়ে না, মানে ওকে সবটা জানানোর সময় এবার এসেছে মা। তাছাড়া তোমার অবর্তমানে ওই তো এই বাড়ির নিয়ম পালন করবে, তাই ওকে সবটা খুলে বলো। ঠিকই বলেছিস নরেন। শোনো বৌমা, আজ 3 পুরুষ ধরে এই শিরিশপুরের কালী মন্দিরের পৌরোহিত্য করে আসছে আমাদের পরিবার। তোমার শ্বশুর মশাইও এই মন্দিরের পুরোহিত ছিলেন। তবে তিনি শুধুমাত্র যে পুরোহিত ছিলেন তা নয়, তিনি একজন বড় সাধকও ছিলেন। তোমার শ্বশুর মশাইয়ের মতন দয়ালু আর ভালো মানুষ আমি আর দুটো দেখিনি। একদিন তিনি পাশের গ্রামে গিয়েছিলেন পুজো করতে। ফেরার সময় জঙ্গলের পথ দিয়ে আসার সময় হঠাৎ একটা গাছের তলায় তার নজর পড়ে। তিনি দেখেন একটা বানর সেই গাছতলায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। বানরটার কাছে গিয়ে তিনি দেখতে পান ওর গায়ে একটা তীর বিঁধে আছে। আহারে, নিশ্চয়ই কোনো শিকারী পাখি মারতে গিয়ে ওকে তীর মেরে ফেলেছে। ওকে এখনই শুশ্রূষা না করলে তো বেচারা যন্ত্রণাতেই মারা যাবে। না 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 না, ওকে বাড়ি নিয়ে যাই। এই ভেবে তোমার শ্বশুর মশাই ওই বানরটাকে বাড়িতে নিয়ে আসেন। তারপর আমরা দুজনে মিলে ওর শরীর থেকে তীর বের করে ক্ষতস্থান পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিই। তোমার শ্বশুর মশাই আমাকে বারবার বলে দেন, দেখো, ও যতদিন না সম্পূর্ণ সুস্থ হচ্ছে ও এখানেই থাকবে। ওর কোনো অযত্ন কিন্তু করো না। বানর হলো ভগবানের দূত, ওকে অবহেলা করো না কখনো। এরপর থেকে সেই বানরটা আমাদের বাড়িতেই থেকে যায়। ও সম্পূর্ণ সুস্থ হওয়ার পরেও এই বাড়ি ছেড়ে আর কোথাও যায়নি। আমি ভালোবেসে ওকে বালু বলে ডাকতুম। তবে জানো তো, বালুর মধ্যে না একটা অদ্ভুত শক্তি ছিল। আমাদের পরিবারে কোনো সমস্যা আসার আগেই সে কোনোভাবে কোনো উপায়ে সেটা বুঝে যেত এবং নিজের ভাষায় আমাদের আমাদের সাবধান করত। ছোটবেলায় নরেনকে কত ধরনের বিপদ থেকে বাঁচিয়েছে ও। এছাড়া তোমার শ্বশুরমশাই যখন পুজো করতেন তখন না চুপটি করে পাশে বসে থাকতো। পুজোর প্রসাদ সবার আগে ওকে দিতে হতো। এরকম কত কি, এভাবে কবে যে ও আমাদের পরিবারেরই একজন সদস্য হয়ে গেল আমরা বুঝতেই পারিনি। কিন্তু সময় বড় কঠিন জিনিস। সেই সময়ের প্রকোপে বার্ধক্যজনিত কারণে একদিন বালু আমাদের সবাইকে ছেড়ে চলে যায়। তোমার শ্বশুর মশাই তখন তাকে এই বাড়ির তুলসী তলায় সমাধি দেন। তবে একটা ব্যাপার আমি দেখতুম, প্রত্যেক অমাবস্যায় আর পূর্ণিমায় উনি ওকে মাঝরাতে ভোগ দিতেন। একদিন না পেরে জিজ্ঞাসা করেই ফেললুম, আচ্ছা কি ব্যাপার বলো তো? বালু আমাদের বাড়ির একজন সদস্য হয়ে গিয়েছিল আমি মানছি, এখন আবার প্রতি অমাবস্যার পূর্ণিমাতে ওকে ঠাকুরের মতো ভোগ দাও। ও তো আর ঠাকুর নয়, তবে এমন করার কারণ কি? চুপ চুপ, আর কখনোই কথা বলো না। আমি তোমাকে আগেই বলেছিলাম বালু ভগবানের দূত। দেখনি ও বেঁচে থাকতে আমাদেরকে কত বিপদ থেকে রক্ষা করেছে। মৃত্যুর পরেও ও আমাদের বাড়িকে, এই পরিবারকে সমস্ত রকমের বিপদ থেকে রক্ষা করবে। আর এই ভোগ দেওয়ার কথা ও নিজে আমাকে স্বপ্নে এসে বলে গেছে। সেই থেকে প্রতি অমাবস্যার পূর্ণিমায় ওকে ভোগ দিতেই হয়। তোমার শ্বশুর মশাই তো হঠাৎ করে হৃদরোগে মারা গেলেন, তারপর থেকে আমি এই কাজ করে আসছি। যদি কখনো আমি ভোগ দিতে ভুলে যেতাম, তবে সেই মাঝরাতেই সারা বাড়িতে বালুর দাপাদাপির আওয়াজ শুনতে পেতাম। আমার পর
এই কাজ তোমাদের দুজনকেই করতে হবে বৌমা। কখনো বালুকে অবহেলা করো না। সত্যি এমনও হয়? আমার ভাবতেই অবাক লাগছে। যাই হোক, আপনি যেভাবে বললেন আমি সেভাবেই সবটা করবো মা। কিন্তু ওদিকে শিরিশপুরের উত্তরের গভীর জঙ্গলে বসে তান্ত্রিক বদ্রীনাথ রাগে ফুঁসছে। না না না, আবার আমি হেরে যেতে পারি না। আজ থেকে 20 বছর আগে ওই হরনাথ পুরোহিতের জন্য আমার সমস্ত সাধনা বিফলে গিয়েছিল। ওর পরিবারকে আমি কিছুতেই সুখে শান্তিতে থাকতে দেব না, কিছুতেই না। রাগে গজরাতে গজরাতে বদ্রীনাথের মনে পড়ে গেল 20 বছর আগের কথা। শিরিশপুর গ্রামে তখন এত জনবসতি ছিল না, তবে গ্রামের লোকেদের মনের মিল ছিল খুব। গ্রামের লোকেরা কালী মন্দিরের পুরোহিত হরনাথ চাটুর্যকে খুব মান্য করে চলত। হঠাৎ করেই সেই শান্তশিষ্ট গ্রামে এক ভয়ানক ঘটনা ঘটতে শুরু করল। প্রতি মাসে গ্রাম থেকে একটি করে বাচ্চা নিরুদ্দেশ হতে শুরু করল। গ্রামের সকলে মিলে তখনও হত্যে দিল হরনাথের কাছে, কারণ তারা জানত হরনাথ শুধুমাত্র একজন সামান্য পুরোহিত নন, তিনি একজন তন্ত্র সাধকও। এমন অদ্ভুত ঘটনার রহস্যভেদ একমাত্র উনিই করতে পারবেন। পুরোহিত মশাই, আপনি আমাদের বাচ্চাগুলোকে রক্ষা করুন। এ কি শুরু হলো বলুন দেখি গ্রামে? আমিও বুঝতে পারছি না, যদিও একটা বিপদ যে আসতে চলেছে সে ইঙ্গিত বালু আমাকে আগেই দিয়েছিল, তবে সেটা যে এমন কিছু আমি তা বুঝতে পারিনি। এ নিশ্চয়ই কোনো অশরীরীর কাজ পুরোহিত মশাই। অশরীরী হলে সে শুধু বাচ্চাদের ওপর নিজের নজর দিত না। তাছাড়া তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছো কিনা জানি না, যবে থেকে এই গ্রামের শ্মশানে সেই নতুন তান্ত্রিক আস্তানা গেড়েছে, তার পরের অমাবস্যা থেকেই এই গ্রামের বাচ্চারা নিরুদ্দেশ হতে শুরু করেছে। আমার মনে হচ্ছে এই ঘটনার পিছনে নিশ্চয়ই ওই তান্ত্রিকেরই কোনো হাত রয়েছে। তোমরা চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি এর একটা সমাধান বের করব। আপনি ঠিক বলেছেন পুরোহিত মশাই, ব্যাপারটা আমরা লক্ষ্য করেছি বটে, কিন্তু নিশ্চিত হতে পারিনি। নিশ্চিত আমিও নই এখনো। দেখছি কি করা যায়। হরনাথের কথায় গ্রামবাসীরা নিশ্চিন্ত হয়ে ফিরে গেলে সেই রাতেই হরনাথ মন্দিরে এক গোপন যজ্ঞের আয়োজন করে। আর সেই যজ্ঞের মাধ্যমেই সে জানতে পারে গ্রামের শ্মশানে আসা তান্ত্রিক বদ্রীনাথই এই বাচ্চা চুরি করছে এবং নিজের সাধনার জন্য তাদের বলি দিচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরে ক্রোধে জ্বলে ওঠেন হরনাথ, কিন্তু এভাবে তো তাকে ধরা যাবে না। তাই তিনি অপেক্ষা করতে থাকেন পরবর্তী অমাবস্যার। দেখতে দেখতে অমাবস্যার রাত চলে আসে। এদিকে শিরিশপুরের শ্মশানে তখন আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছাড়বো তো, এক্ষুনি ছাড়বো। আজকের রাত আর আর এই শেষ বলি, এরপরই আমার সিদ্ধি লাভ করবো। অসীম শক্তির অধিকারী হব আমি। মেরো না, আমাকে মেরো না। এমন সময় হঠাৎ বদ্রীনাথ দেখতে পায় মুহূর্তের মধ্যেই গ্রামবাসীরা তাকে ঘিরে ফেলেছে, আর তার সামনে হাতে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে হরনাথ। কে তুই? তোর তোর সাহস কি করে হয় আমার আমার সাধনা ব্যাঘাত ঘটানো? আমি এই গ্রামের পুরোহিত। তুই কি ভেবেছিলি আমাদের গ্রামে এসে আমাদের বাচ্চাগুলোকে বলি দিয়ে তুই পার পেয়ে যাবি? এই সবাই ওকে ধরো ধরো, গায়ে আগুন লাগিয়ে দাও। গ্রামবাসীরা শ্মশানের বাইরে নিয়ে এসে একটা গাছে বেঁধে তার গায়ে আগুন ধরাতে যেতেই হরনাথ বাধা দিয়ে বলে ওঠেন, না, এই পাপ তোমরা করো না। এক পাপিষ্ঠকে শাস্তি দিতে গিয়ে তোমরা তার পাপের ভাগিদার হও না। তোকে এবারের মতন ছেড়ে দিলাম বদ্রীনাথ, আর কখনো যেন তোর ছায়া ওই গ্রামে না পড়ে, মনে রাখিস। তাহলে আর বেঁচে কিন্তু ফিরতে পারবি না তুই। বেশ,
আমি চলে যাচ্ছি, কিন্তু কিন্তু আমার এতদিনের সাধনায় ব্যাঘাত ঘটানো শাস্তি তোকে তোকে পেতেই হবে। প্রতিশোধ আমি নেবই নেবই। তখনকার মতো বদ্রীনাথ শিরিশপুর ছেড়ে চলে গেলেও আজ এত বছর পর সে আবার ফিরে এসেছে তার প্রতিশোধ নিতে। আমার প্রতিশোধ নেওয়ার আগেই তুই তুই মরে গেছিস পুরোহিত, কিন্তু তোর পরিবারকে আমি ছাড়ব না। তোর পরিবারের প্রত্যেকটা মানুষকে আমি শেষ করে ছাড়ব। তোর মৃত্যুর আগে তুই তোর এই বাড়ি পাহারার দায়িত্ব দিয়ে গেছিস তোর এই পোষা বানরকে, তাই না? কিন্তু তোর বাড়ির লোক আর কতদিন ঘরে ঢুকে থাকবে? একদিন না একদিন তো সবাইকে হাতের সামনে আমি পাবই। সেদিন কে বাঁচবে? হ্যাঁ, কে বাঁচাবে সেদিন তাদের? এরপর কেটে গেছে বেশ কিছুদিন। একদিন নরেনের মা নরেনকে ডেকে বললেন, বাবা নরেন, বলছি তোর বিয়ের পরে বৌমাকে নিয়ে একবারও তোর মামার বাড়ি যাওয়া হয়নি। চল না, 2 দিনের জন্য একটু ঘুরে আসি। হ্যাঁ মা, ঠিকই বলেছো, চলো তাহলে কালকেই যাওয়া যাক। আমি সরলাকে সব গোছগাছ করতে বলে দিচ্ছি। হ্যাঁ 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 বাবা, তাই চল। পরের দিন সকালে তৈরি হয়ে সকলে বেরোতেই যাবে, এমন সময় নরেনের মা বলে ওঠেন, বলছি তোরা এগো, আমি একটা জিনিস নিয়ে এক্ষুনি আসছি। এই বলে তিনি ঘরে চলে যান। কিছুক্ষণ পর কাঁধের ঝোলার মধ্যে কিছু একটা ঢোকাতে ঢোকাতে আবার বেরিয়ে আসেন। কি নিতে ভুলে গিয়েছিলেন মা? আমাকে বললে আমি তো নিয়ে আসতাম। হ্যাঁ, না না, ও তেমন কিছু না। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো। এরপর 3 জনে মিলে গরুর গাড়িতে চেপে রওনা হয় নরেনের মামার বাড়ির উদ্দেশ্যে। গরুর গাড়ি শিরিশপুরের জঙ্গলের সীমানা পেরোতেই হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ে, কারণ তাদের পথ আটকে দাঁড়িয়ে আছে তান্ত্রিক বদ্রীনাথ, আর তার পিছনে এক বিরাট কালো ছায়া। নরেন গাড়ি থেকেই বলে ওঠে, কে আপনি? এমন পথ রোধ করে দাঁড়িয়ে আছেন কেন? সরে দাঁড়ান। আমি তান্ত্রিক বদ্রীনাথ। আজ তোদের বাড়ির বাইরে সবাইকে একসাথে পেয়েছি। এবার এবার আবার প্রতিশোধ পূরণ হবে। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? তোর বাবা হরনাথের জন্যই আমার সাধনা নষ্ট হয়েছে। তোর বাবা তো মরে গেছে, এবার তোদের মেরে আমার প্রতিশোধ পূরণ করব আমি। আমার বশীভূত এই পিশাচি তোদের পুরো পরিবারকে ধ্বংস করবে আজ। যা, মেরে আয় ওদের। মা, ও মা, উনি কে আর কি বলছেন এসব? ওকে আমি চিনতে পেরেছি। বহু বছর আগে গ্রামের বাচ্চাদের বলি দিচ্ছিল ও, আর তোমার শ্বশুর মশাই তখন ওর হাত থেকে বাচ্চাদের রক্ষা করেন। ওই দেখো মা, এই পিশাচটা আমাদেরকে মারতে আসছে। এবার কি হবে মা? কিছু হবে না, আমাদের বালু থাকতে কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই বলে তিনি তার ঝোলা থেকে একটা হাড় বের করে বলেন, নে, এটা ছুঁয়ে সবাই হনুমান চল্লিশা জপ কর, শুরু কর। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিশ দেহ লোক উজাগর, রামদূত অতুলিত বলধামা, अंजनी पुत्र पवन सुत नामा, महावीर विक्रम बजरंगी, कुमति सुमति के संगी। ওরা 3 জন হনুমান চল্লিশা জপ করতে করতেই দেখতে পায় বালুর ছায়ামূর্তি প্রকট হতে শুরু করেছে। এবার তার সাথে আবার সেই পিশাচের এক প্রবল যুদ্ধ শুরু হয় এক প্রবল ঝড়। কিছুক্ষণের মধ্যেই ঝড় থামতে নরেনরা দেখতে পায় সেই বদ্রীনাথ তান্ত্রিকের মৃতদেহ পড়ে আছে পথের এক পাশে, আর তার পাশে পড়ে আছে কিছু ছাই, হয়তো সেই পিশাচের ধ্বংসাবশেষ। নরেন তখন তার মাকে জিজ্ঞাসা করে, এটা কিসের হাড় মা? বালু মারা যাওয়ার বেশ কিছু বছর পরে তোর বাবাকে এই হাড়গুলো নিয়ে এসে সেটাকে
মন্ত্রপুত করে আমার হাতে দিয়ে বলেছিলেন বাড়ির বাইরে গেলে যেন সব সময় সেটা সাথে নিয়ে যাই, তাতে বাড়ির বাইরেও সব রকম বিপদ থেকে বালু আমাদের রক্ষা করবে। সত্যি বলছি মা, আপনি আপনি সেদিন যখন আমাকে বালুর গল্প শোনালেন তখনও মনে হয়েছিল যে এটা আজগুবি গল্প, মনে একটা সংশয় ছিল বটে, কিন্তু আজ নিজের চোখে যা দেখলাম আর কোনো অবিশ্বাস মনে রইল না মা। বলো জয় বালুর জয়, জয় হনুমানজির জয়, জয় বালুর হনুমানজির জয়।